আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের সাথে আছেন আমাদের এই বুয়েটেরই একজন বড় ভাই। তো ভাইয়া যদি আপনার পরিচয়টা একটু আমাদের দিতেন। ধন্যবাদ ইলিয়াস। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমাজউদ্দিন। আমি বুয়েটের ইলেকট্রিক্যালের 18 ব্যাচ, অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার এইচএসসি ছিল নর্ডেম কলেজ থেকে 2018 সালে। তো সেক্ষেত্রে আমি এনডিসি 18 ব্যাচ আর কি। তো আজকের সেশনটা তো মূলত হচ্ছে এনডিসি গাইডলাইন নিয়ে, তাই না? হ্যাঁ, অবশ্যই ভাইয়া। তো হচ্ছে আমি আমি আমার পরিচয়টা তাহলে হচ্ছে আমার কলেজের সাপেক্ষেই। হুম, অবশ্যই। আই থিঙ্ক এটা আর কি মোর মানে মোর সুইটেবল হবে। তো আমি হচ্ছে মোহাম্মদ ইমাজউদ্দিন, এনডিসি 18 ব্যাচ, নর্ডেম কলেজ থেকে 2018 সালে এইচএসসি পাস করেছি। আমি গ্রুপ ওয়ানে ছিলাম। আমার রোল নম্বর ছিল 118010151। যাক, ধন্যবাদ ভাইয়া। তো আসলে ভাইয়া এখন তো একটা মানে পিক সময় চলতেছে। আমাদের সামনে 8 তারিখে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা। তো অনেকেই ভর্তি ইচ্ছুক আছে যারা প্রিপারেশন নিচ্ছে এখন। আসলে এখন আমরা যদি একটু দেখি যে প্রিপারেশনের ব্যাপারটা, যদিও সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, তবুও কিছু জিনিস তো সেম আছে, অবভিয়াসলি সেম আছে। তো এই বছর আমরা দেখছি যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, হায়ার ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্ট গুলো আমাদের পরীক্ষা হবে আর কি। তো ভাইয়াদের সময় কি একই সাবজেক্ট গুলো পরীক্ষা হয়েছিল কেমিস্ট্রি। নাকি? হ্যাঁ, কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ কেমিস্ট্রি, হ্যাঁ, ম্যাথ, আমাদের সময় বায়োলজি। একই সাবজেক্ট গুলোই। হ্যাঁ, আর বাংলা ইংলিশ। ও, আচ্ছা, আমি তো আমি ভাই, একটু বলি। মূলত হ্যাঁ, হচ্ছে সায়েন্সের তিনটা সাবজেক্ট থাকবে: ফিজিক্স, হুম, কেমিস্ট্রি, বায়োলজি। ম্যাথ, হায়ার ম্যাথ নিয়ে মানুষের স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন থাকে। তো এই ক্ষেত্রে আমি একটু বলি, আই গেস তুমিও বুঝবা। আর হ্যাঁ, যারা হ্যাঁ, এটার অডিয়েন্স, যারা যারা হুম, এসএসসি 25 ব্যাচ, যারা কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে, কয়েকদিন আগে রেজাল্ট পেলো, তো ওরাও বুঝবে। তো হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে তিনটা সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। হুম, হায়ার ম্যাথটাও সায়েন্সের সাবজেক্ট, কিন্তু এই ক্ষেত্রে একটা কনফিউশন থাকে যে হায়ার ম্যাথ নাকি জেনারেল ম্যাথ নাকি বোথ। তো হুম, বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের টপিকের দিকে তাকাই, মোটামুটি জেনারেল ম্যাথ বইয়ে যা টপিক আছে সবকিছুই হায়ার ম্যাথ বইয়েও আছে। হুম, এক্সেপ্ট আমি আমার কাছে আমি যতটুকু মনে করতে পারি, মোটামুটি ঘন জ্যামিতিটা জেনারেল ম্যাথে নাই। এছাড়া আমি যদি বলি সেট, ফাংশন, ধারা, তারপর বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে কি থাকতে পারে, ত্রিকোণমিতি, পরিমিতি, এভরিথিং কিন্তু আমার জেনারেল ম্যাথ আছে, হায়ার ম্যাথ হুম, আছে। হুম, সো জি আলটিমেটলি ভাইয়া। হায়ার ম্যাথ করলে কিন্তু জেনারেল ম্যাথ এমনিতে কভার হয়ে যায়। সো হুম, তাহলে এই চারটা গেল: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সাথে হচ্ছে বাংলা ইংলিশ। আমি আমি পরীক্ষা দিয়েছিলাম 2016 সালে। 2016 সালের জুন মাসের 3 তারিখ আমার পরীক্ষা হয়েছিল। এনডিসি ভর্তি পরীক্ষা আমারটা, আমার আমার শিফটের পরীক্ষাটা 3 তারিখ হয়েছিল। তো মোটামুটি আমার সময় ওই সাবজেক্ট গুলোই ছিল। এই যে সায়েন্সের চারটা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আর এদিকে বাংলা, বাংলা ইংলিশ। হুম, পরীক্ষার ফরম্যাট নিয়ে যদি একটু বলি, পরীক্ষার ফরম্যাটটা আমার সময়ে ছিল বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই পাঁচটা সাবজেক্ট থেকে ছিল এক কথায় উত্তর টাইপের। মানে বাংলা থেকে এক কথায় উত্তর, বা কিছু ছিল শূন্যস্থান। তারপর ইংরেজি থেকে কিছু ছিল হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, কিছু ছিল রাইট ফর্ম ফর্ম অফ ভার্বস, জাস্ট হচ্ছে এক কথায় এক লাইন এক শব্দের মধ্যে অ্যান্সার। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে এমনই ছিল যে এক শব্দে বা এক লাইনে অ্যান্সার। কেমিস্ট্রিতে, ফিজিক্সে ছোট ছোট দুইটা ম্যাথ ছিল, যেগুলো হচ্ছে মুখে মুখে মানে ক্যালকুলেটর দিয়ে করে ওই পাশেই অ্যান্সার লিখে দেওয়া যায়। আর ম্যাথমেটিক্স এর মধ্যে আমার বড় বড় চারটা ম্যাথ ছিল। বড় বড়, আই মিন মানে ভালোই বড়। আমি যদি একটু একটু যদি আমি মানে বলি আর কি কি ম্যাথ গুলা ছিল, হচ্ছে যে হায়ার ম্যাথ বইয়ের হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে উদাহরণে কিছু ম্যাথ থাকে। উদাহরণে একটা ম্যাথ ছিল যেটা অ্যান্সার ছিল 2। আর ম্যাথের কোয়েশ্চেনটা ছিল এরকম যে হচ্ছে কি মান নির্ণয় টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, ওইখানে ওই কোয়েশ্চেনে চারটা টার্ম থাকে: সাইন স্কোয়ার সামথিং, কজ স্কোয়ার সামথিং, সেক স্কোয়ার সামথিং, কোসেক স্কোয়ার সামথিং, এরকম চারটা টার্ম যোগ আকারে থাকে। আর সাইন স্কোয়ার বা কোসেক স্কোয়ার সামথিং যেটা থাকে সেটা হচ্ছে লাইক ওই 13 পাই বাই 17, 15 পাই বাই 18, মানে এরকম হুম, একটু বিদঘুটে একটা আজগুবি মান মান থাকে। হ্যাঁ, হ্যাঁ, জি তো ভাইয়া। চারটা টার্ম থাকে, আর দুইটা টার্ম মিলে ওয়ান আসে, বাকি দুটো টার্ম মিলে ওয়ান আসে, 1 1 2 আনসার। হ্যাঁ, এটা আমার জি এখনো ভাইয়া। মনে আছে, এটা হচ্ছে এক হুবহু উদাহরণ থেকে ছিল। তো ওই ম্যাথটা মোটামুটি মানে ওই বয়সের জন্য, ওই সময়ের জন্য ওই ম্যাথটা আসলে একটু ভালোই কঠিন বা একটু মানে লেন্দি টাইপের ম্যাথ বলা যায়। তো হ্যাঁ, জি ভাইয়া। ওইরকমই আরো মোট চারটা ম্যাথ এসেছিল। সবগুলা ম্যাথই মোটামুটি লেন্দি টাইপের ছিল। তো এই ছিল আমার এক্সামের আমার আমার সময়ের কোয়েশ্চেন এন্ড এক্সাম প্যাটার্ন। আচ্ছা, হ্যাঁ, আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে আসলে এখন যদিও এই বছর রেজাল্ট হয়ে গেছে, কিন্তু প্রতি প্রতি বছরের রেজাল্টের আগে আগে পোলাপানের দেখা যায় যে মনের ভিতরে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া নভেম্বর কলেজে ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষায় বসতে আমাদের কি রকম রেজাল্ট দরকার, সব সাবজেক্টে প্লাস লাগবে কিনা বা গোল্ডেন লাগবে কিনা, বা আপনার সময় কি রিকোয়ারমেন্টসটা ছিল এটা যদি আমাদের একটু জানাইতেন। আচ্ছা, ওকে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে পোলাপান যেটা জিজ্ঞাসা করে যে কি রিকোয়ারমেন্টস দরকার।
তো রিকোয়ারমেন্টসটা যতটুকু আমি দেখছি আমার সময় থেকে শুরু করে 2016 থেকে শুরু করে 2000, এটা কত, 25, জি ভাই। মানে আজ থেকে 9 বছর আগে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো এই বছরটা সহ, আমারটা সহ ধরলে দশম ব্যাচ, যাদের যাদের সার্কুলারটা মোটামুটি আমি আর কি দেখছি গত 10 বছর ধরে। তো হুম, হচ্ছে যে অ্যাডমিশনের ফর্ম তুলতে পারার জন্য বা অ্যাপ্লাই করতে পারার জন্য মিনিমাম যোগ্যতা যেটা সবসময় এনডিসি চায়, বিজ্ঞান বিভাগ থেকে যদি কেউ বিভাগ পরিবর্তন না করে, অর্থাৎ সায়েন্স থেকে যদি সায়েন্সেই থাকে, তাহলে হচ্ছে জিপিএ 5টা লাগে, হায়ার ম্যাথ সহ। এটা মোটামুটি নর্ডেম করে সবসময় বলে যে জিপিএ 5, হায়ার ম্যাথ সহ। অনেকের হচ্ছে হায়ার ম্যাথ অপশনাল থাকে, তো ওরা হায়ার ম্যাথে এ প্লাস না পেয়েও কিন্তু আলটিমেটলি এ প্লাস পায়। তো সেই হুম, ক্ষেত্রে তারা হচ্ছে ওই মিনিমাম এলিজিবিলিটি থেকে বাদ করে যাবে। তো হায়ার ম্যাথ সহ হচ্ছে প্লাসটা চায়। আমার সময়ও মোস্ট প্রবাবলি এটাই চেয়েছিল, যদিও আমার পুরোপুরি মনে নেই, যেহেতু আরো 9-10 বছর আগের কথা। বাট এই বছরের সার্কুলারটা আমার স্পষ্ট মনে আছে, এই বছর হচ্ছে হায়ার ম্যাথ সহ জিপিএ 5 দরকার। তো যাদের হচ্ছে জিপিএ 5টা আছে, ডাজ নট ম্যাটার কোন সাবজেক্টে এ প্লাস আছে কোন সাবজেক্টে নাই, জিপিএ 5টা আছে এবং হায়ার ম্যাথে স্পেসিফিক্যালি এ প্লাস আছে, তারা সবাই নর্ডেমের হচ্ছে যে ভর্তি পরীক্ষার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। হ্যাঁ, এটাই ছিল আমার সময় থেকে, এই নিয়মটা ছিল এখনো, এই বছরও হচ্ছে যে এই নিয়মটাই আছে। আচ্ছা। হ্যাঁ, আসলে নর্ডেন কলেজে যারা পরীক্ষার হলে বসে ম্যাক্সিমামই দেখা যায় গোল্ডেন পাওয়া স্টুডেন্ট, বা মিনিমাম তো এ প্লাস পাওয়া স্টুডেন্ট অবশ্যই। আর যে ছেলেটা এ প্লাস পেয়েছে বা গোল্ডেন পেয়েছে অবশ্যই। অবশ্যই একটা ভালো স্টুডেন্ট। তো পুরা 9-10 এর সময়ে তার সবগুলা বই মোটামুটি ভালোভাবে কভার করা হয়ে গেছে। তবুও এই যে পরীক্ষার 1-1.5 মাস আগে রেজাল্ট আর পরীক্ষার মাঝখানের সময়টা কি পড়া উচিত, বা আপনি কি পড়ছেন, বা কিভাবে সময়টাকে কাজে লাগানো যাবে যদি একটু বলতেন। আচ্ছা, আর প্রথম কথা যেটা তোমার, তোমার কথার মধ্যে আমার একটা অবজেকশন আছে। আমি নিজে হচ্ছে গত 8 বছর ধরে পড়াচ্ছি। মানে আমি মেইন স্ট্রিম, বাংলাদেশের বর্তমানে প্রচলিত যে মেইন স্ট্রিম ধারা, কোচিং ব্যবসা বলো বা টিউশন বলো বা একটার সাথে কানেক্টেড থাকা বলো, তো সেটাতে আমি কানেক্টেড। আমি হচ্ছে বেশ কিছু অনলাইন থেকে অলরেডি ছিলাম। আমি রুটস এর সাথে যুক্ত ছিলাম, টেরমিডিক স্কুলের সাথে আমি লাস্ট 2-3 বছর যুক্ত ছিলাম। তো এই মুহূর্তে আমি কোনো প্ল্যাটফর্মের সাথে নেই, এই মুহূর্তে আমি আমার মতো করে পড়াচ্ছি। তো মোটামুটি যেহেতু আমি পোলাপান পড়াই, তোমার যে কথাটাতে আমার অবজেকশন 1 নম্বর, সেটা হচ্ছে যে পোলাপান 9-10 2-2.5 বছর মোটামুটি বইটা ভালো মতো পড়ে, এইটাতে আমার একটা গুরুতর অবজেকশন আছে। পোলাপান আসলে 9-10 2 বছর বইটা ভালো মতো পড়ে না। পোলাপান আসলে আমার কারোর সাথে কারো কোনো অবজেকশন নেই, উদ্ভাস, এসিএস, বন্দি পাঠশালা, টেমিল স্কুল, শিখো, ওইখানে যারা পড়াচ্ছেন সবাই আমারই ভাই ব্রাদার, নাইলে আমার জুনিয়র, নাইলে আমার সিনিয়র, নাইলে আমারও টিচার। আমার কারোর সাথে কোনো বিরোধ নাই। আর একটা যে পোলাপান আসলে গত 4-5 বছর ধরে মোটামুটি কয়েককালীন সময় থেকে পোলাপান 2 বছর ধরে বই পড়ে না। পোলাপান পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে অমুক ভাইয়ের ওয়ান শট ক্লাস করে। ঠিক আছে, এটা এসএসসির ক্ষেত্রেও সত্য, এইচএসসির ক্ষেত্রেও সত্য, সায়েন্স কমার্স যে কোনো যে কোনো মানে বিভাগের ক্ষেত্রে সত্য, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে সত্য, অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্য সত্য। তো বিষয়টা হচ্ছে যে কি, আসলে বইটা পড়তে হবে। কেউ যদি তোমার কথা মতো আসলেই 2-2.5 বছরে বইটা ভালো মতো পড়ে, আসলে যদি তোমার কথা মতো কেউ 2-2.5 বছর বইটা ভালো মতো পড়ে, তার আসলে এসএসসি পরীক্ষার সময় থেকে কলেজের ভর্তি পরীক্ষা পর্যন্ত মধ্যবর্তী যে 2-2.5 মাস সময়, এই সময়টাতে খুব বেশি একটা পরিশ্রম না করলেও প্রবলেম নেই। সেক্ষেত্রে সে যেটা করতে পারে যে হচ্ছে যে যেহেতু হচ্ছে কি মানে অবসরে থাকলে বা কোনো কিছুর সাথে একদমই ডিটাচ থাকলে আমাদের ব্রেন জিনিসগুলোকে আস্তে আস্তে করে ভুলে যায়। তো সেই ভুলেটা না যাওয়ার জন্য হালকা হালকা পাতলা বইয়ের সাথে একটা কানেকশন রাখা, যে একটু কয়দিন পর পর একটু বসা, একটু যেটা ম্যাথ একটু হাতে ধরে করা, একটু একটু রিভিশন করা, একটু চোখ বুলানো, মানে যাতে করে 2-2.5 মাসের গ্যাপে একদমই ভুলে না যায়। এটা কার জন্য, যে আসলেই তোমার কথা মতো 9-10 2-2.5 বছর বইটা ভালো মতো পড়েছে। বাট যে পড়েনি, তো তার ক্ষেত্রে আমার সাজেশন কি হবে, তার ক্ষেত্রে আমার সাজেশন, প্রথম সাজেশনটা হবে যে হচ্ছে, যেহেতু এখনো টাইম আছে, আই মিন আগামী কয়েকদিন পরে যারা পরীক্ষা দিবে ওদের জন্য যদিও আর টাইম নেই, তো আমার ভিডিওটা মোস্ট প্রবাবলি পরবর্তী বছর হ্যাঁ, পরবর্তী অবশ্যই। ব্যাচে যারা আসবে ওদের জন্যই মেইনলি, এইটুকু পোর্শন মিলে ওদের জন্য কাজে লাগবে। তো আমি যেটা বলবো যে হচ্ছে কি, ইটস নেভার টু লেট টু স্টার্ট। এমন হতে পারে যে কেউ আসলে ক্লাস 9-10-এ ভালো মতো পড়েনি, পড়ার প্রয়োজনীয়তা ফিল করেনি, যেহেতু হচ্ছে কি 9-10-এ সহজ সিলেবাস, সহজ টপিক, অনলাইন অফলাইনের টিচার অ্যাভেলেবেল আছে, জাস্ট কোচিং এ গেলো আসলো, মোটামুটি মানে মোটামুটি স্কুল পরীক্ষা, ছাত্রের বাসায় পরীক্ষা মোটামুটি ভালো করলো, সে খুব একটা গুরুত্ব দেয়নি, হতেই পারে। এবং মোটামুটি অতটুকু দিয়েই সে হচ্ছে কি এসএসসি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করার মতো পরীক্ষাও সে মোটামুটি দিয়েছে বা দেওয়া সম্ভব, এটা হতে পারে। বাট সে নিজে জানে যে সে আসলে ভালো করে পড়েনি।
তো তাদের মতো স্টুডেন্টদের ক্ষেত্রে আমার পরামর্শ যেটা থাকবে যে ইটস নেভার টু লেট টু স্টার্ট। মানে শুরু করা জিনিসটা কখনোই মানে দেরি হতে পারে না। আমি যদি চাই হুম, আমি আজকে শুরু করতে পারি, আমি যদি চাই আমি আজকে শুরু করতে পারি। আমি কখনোই এটা ভাববো না যে আমার পরীক্ষার বাকি আছে 7 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, এই অল্প কিছুদিন বাকি আছে, আমি এতদিন পড়িনি, আমি এই কয়দিনের মধ্যে পারবো কিনা। আমি যদি এটা চিন্তা করি তাহলে আমি আসলে ওই জায়গাতেই আমি হেরে গেলাম, হুম, শুরুর আগে আমি হেরে গেলাম। সো সবসময় মাথায় রাখতে হবে ইটস নেভার টু লেট টু স্টার্ট। আমি যে পজিশনে থাকি না কেন, আমি যদি ফিল করি আমার স্টার্ট করা দরকার, আমি উইদাউট থিঙ্কিং এনিথিং এনিথিং আমি জাস্ট স্টার্ট করবো। হুম, মানে ডাজেন্ট ম্যাটার আমার কাছে কতদিন সময় আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এরকম কোন স্টুডেন্ট যদি থেকে থাকে যে 2 আড়াই বছর ভালো করে পড়েনি, বাট তারা ফিল করছে যে আগামী 2-3টা মাস এসএসসি পরীক্ষা দেওয়ার পরবর্তী সময়টা, কলেজে ভর্তির আগ মুহূর্ত পর্যন্ত, যে 2-3 মাস সময়টা সে ভালো মতো পড়তে চায়, নরডমে টিকতে চায়, তাহলে আমি তাকে বলবো প্রথম এবং প্রধান ডিউটি তার হচ্ছে যেই রিকোয়ার্ড সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 6টা বোর্ড বই নিয়ে একটা কলম নিয়ে একটা খাতা নিয়ে সুন্দর করে পড়তে বসা। বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে পড়া। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স, এই জায়গাগুলোতে যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট, টেকনিক্যাল জায়গাগুলোতে যেখানে ফর্মুলার বিষয়বস্তু থাকে, কনসেপ্টের বিষয়বস্তু থাকে, সূত্রের বিষয়বস্তু থাকে, প্রমাণ করা বা ওই টপিকটা বুঝা, সেটা সে লাইন বাই লাইন পড়বে, পড়ে বুঝবে, বুঝে অঙ্ক করবে, এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার তার রিভিশনটা শেষ করবে। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে যে বিষয়টা, বাংলার ক্ষেত্রে সবকিছু বুঝলেও হয় না, কিছু জিনিস একটু মনেও রাখতে হয়। কিছু হুম, কবি পরিচিতি, লেখক পরিচিতি আসে, কিছু শব্দের অর্থ আসে, টিকা আসে। তো ওই স্পেসিফিক ওয়ার্ড গুলা, স্পেসিফিক রাইটারের জন্ম মৃত্যু সাল বা কোন পুরস্কার কোন বিশ্ববিদ্যালয় থেকে কত সালে সে পেয়েছে, কোনটা তার উপন্যাস, কোনটা তার ছোট গল্প, এগুলো একটু মনে রাখতে হয়। তো ওই জিনিসগুলো মনে রাখা, ওই জিনিসগুলো পড়া, বারবার করে রিভিশন করা, মনে রাখা। ইংরেজির ক্ষেত্রে গ্রামারের রোলগুলো বারবার করে প্র্যাকটিস করা। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের 9-10 এর পোলাপান একটা একটা মেসেজ ভুল করে। যেহেতু তাদের হচ্ছে তাদের ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষাটা, সে পরীক্ষাতে ভালো করার জন্য তাদেরকে কিন্তু ইংরেজি একটা বোর্ড বই দেওয়া হয়, একটা ইএফটি বই দেওয়া হয়, ইংলিশ ফর টুডে। ওই বইটা পড়ার দরকার পড়ে। আই মিন এসএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করার জন্য ইএফটি বইটা পড়ার দরকার পড়ে না। তো যার কারণে তারা পড়ে না। বাট আমরা যারা ইন্টার পরীক্ষা দিয়ে আসছি আমরা জানি যে হচ্ছে এইচএসসি তে কিন্তু আমাদেরকে ইএফটি বইটা পড়তে হয়। এবং হুম, মোস্ট প্রবাবলি জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের পোলাপান কলেজে উঠে ইএফটি বই পড়ে। ক্লাস ক্লাস 5 এর পরে 6, 7, 8, 9, 10-এ আমার কাছে মনে হয় না যে কেউ আসলে ইএফটিপি পড়ে বা পড়ার দরকার পড়ে। তো আমি যেটা বলবো যে হচ্ছে কি এনডিসি অ্যাডমিশনের জন্য ইংরেজি প্রথম পত্রের ইএফটি বইটা পড়া খুব জরুরি। ইএফটি বইয়ের বিভিন্ন প্যাসেজ থেকে, বিভিন্ন স্টোরি থেকে এক্সপ্লিসিটলি ওয়ার্ড মিনিং পর্যন্ত দিয়ে দিতে পারে। ফর এক্সাম্পল একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা যাদের ইংরেজি স্কিল ভালো, যাদের ভোকাবুলারি ভালো, ওরা এমনিতেই জানতে পারে। ফর এক্সাম্পল যারা ইংলিশ ভার্সনে বা যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, ভার্সন থেকে পড়াশোনা করে, বা ইভেন বাংলা ভার্সন থেকে পড়াশোনা করলেও যাদের ইংরেজি স্কিল ভালো, অনেকেই থাকে যে ভোকাবুলারি স্কিল অনেক ভালো। সো ওরা ওই ওয়ার্ডটার মিনিং এমনিতেই জানতে পারে। কিন্তু যেহেতু আমি ভোকাবুলারি তত ভালো না, বা আমি মনে করি না আমি ভোকাবুলারিতে ভালো, তো আমার জন্য সাজেশনটা কি হবে? আমার জন্য সাজেশনটা হবে ইএফটি বইটা খোলা, খুলে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া, ধরে ধরে পড়া, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে ওই লাইনটাকে ট্রান্সলেট করে করে পড়া। তাহলে আমি যদি পুরো স্টোরিটা জানি, ওই স্টোরির মধ্যে দুই একটা জায়গাতে যে একটা দুইটা আননোন বা কঠিন শব্দ, সেটা কিন্তু আমি পড়ে ফেললাম, জেনে ফেললাম। তাহলে যদি আমার ভর্তি পরীক্ষায় হোক বা যে কোনো পরীক্ষায় হোক, যদি সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসে, যদি সেটা ওয়ার্ড মিনিং আকারে আসে, বা হচ্ছে সেন্টেন্স মেকিং আকারে আসে, যেভাবে আসুক না কেন, তখন আমি সেটা অ্যান্সার করতে পারবো। তো মোট কথা হচ্ছে, যারা 2 বছর ভালো করে পড়েছে তাদের জন্য সাজেশন হচ্ছে আবার বইটা নিয়ে বসো। এমন না যে তোমাকে একদম কোমর বেঁধে, একদম দরজা জানালা বন্ধ করে, একদম নাক মুখ বেঁধে পড়তে বসতে হবে, এমন না। যেহেতু তুমি মোটামুটি ভালো মতো 2-2.5 বছর বইটা পড়েছো, তুমি জাস্ট আগামী 2-3টা মাস মধ্যবর্তী যে সময়টা তুমি একটু বইয়ের সাথে টাচে থাকো। একদমই ডিটাচড হয়েও না, লাইক অন্য কিছু করতে গিয়ে বা বেশি ঘোরাফেরা করতে গিয়ে, মানে 2-3 মাস আমার সাথে বইয়ের কোনো সম্পর্কই নেই, এমনটা যেন নয়। এমনটা হলে যেটা হবে যে তুমি অনেক মুখস্থ জিনিসপত্র থাকে। আমাদের পড়াশোনা করতে গিয়ে আমরা সবকিছু বুঝে কুল করতে পারি না, মানে মানে কুলাইতে পারি না, অনেক কিছু থাকে আমাদের হচ্ছে কি মুখস্থ করতে হয়। যেমন আমি যদি বলি যে গ্রুপ 17-এর মৌলগুলোর নাম বলো, ইয়েস, তুমি কি বলবা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বলবা না? এখন তুমি কি বলবা যেটা তুমি খুব বুঝে বলছো? আমি না, যে বললাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটাকে আমি বুঝে বলছি? আমি না, বুঝে বলিনি, এটা আমি মুখস্থ বলছি। তো এই জিনিসটা আমার মুখস্থ থাকতে হবে, রাইট? এখন আমি যদি অনেকদিন ধরে বইয়ের সাথে ডিটাচ থাকি, এরকম মুখস্থের বিষয়গুলো আমার একটু একটু করে মাথা থেকে ছুটে যাবে। সেটা যেন ছুটে না যায়, আমি নিয়মিত বেসিসে প্রত্যেকটা সাবজেক্টের বইগুলো একটু করে ওভারভিউ করবো, হালকা পাতলা রিভিশন করবো। আর যারা ভালো করে পড়ে নেই, 2-3 মাস অনেক সময়, যে কোনো মানে 4-5টা সাবজেক্ট ধরে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন রিভিশন করার জন্য। তাহলে আজকে পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে, কোনো কোচিং এর দরকার নেই।
সাজেশন বলতে গেলে এই যে আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে তাদের জন্য আমার এই ভিডিওটাই যথেষ্ট। কোনো কোচিং সেন্টার, কোনো বড় ভাইয়ের গাইডলাইন, মানে বড় ভাইয়ের গাইডলাইনের জন্য হচ্ছে কি তার অফলাইন বা অনলাইন কোচিং সেন্টারে যাওয়া, এটা আমি সাজেস্ট করি না বা এটা দরকার নেই। ঠিক আছে, যেটা দরকার যে হচ্ছে কি পার্শ্ববর্তী ভাইদের থেকে, নিজে আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে বা স্কুলের কেউ মানে সিনিয়র ভাইদের থেকে, বা এই যে আমার ভিডিওর মাধ্যমে যে পরামর্শ, এইসব পরামর্শ নিয়ে ওই পরামর্শের বেসিসেই জাস্ট বই খুলে পড়তে বসা। বই খুলবো, খাতা খুলবো, কলম নিব, বই থেকে পড়বো, যেটা পড়বো সেটা লিখবো, বইয়ে দাগাবো, জিনিসটা বুঝবো, মাথায় রাখবো, That's it। এটুকু। আর একটা কাজ করতে পারি, যে হচ্ছে বাজারে কিছু আহ বিগত বছরের প্রশ্ন সম্বলিত কিছু প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির আছে, নিটারের আছে, উদ্ভাসের আছে, আরো অনেক কোম্পানিরও থাকতে পারে। তো হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে সেই প্রশ্ন ব্যাংকটা নিয়ে প্রশ্নটা সলভ করা। কেউ যদি চায় সেক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা শুরুতেও নিতে পারে। কেউ যদি চায় যে মানে কেউ যদি এভাবে চিন্তা করে যে আমি আগেই প্রশ্ন ব্যাংক নিব, প্রশ্ন ব্যাংক নিয়ে আমি আগেই প্রশ্নগুলো সলভ করে দেখবো যে কি ধাঁচের প্রশ্ন আসে, এরপর আমি আগামী 2-3 মাস ওই ধাঁচে নিজেকে প্রিপেয়ার করবো, সে সেটা করতে পারে। আবার কেউ যদি বলে যে না আমি একদম টেক্সট বুক বেসড 100% প্রিপারেশন নিব, নিয়ে এরপর আমি কোশ্চেন ব্যাংক সলভ করে আমার নিজের হচ্ছে কি এই যে অবস্থা বা পরিস্থিতি সেটা আমি যাচাই করবো, তাহলে সে সেটা করতে পারে। যারা স্ট্র্যাটেজি যেরকম, বাট কোশ্চেন ব্যাংকটা একটা মাধ্যম হতে পারে প্রিপারেশন নেওয়ার, তবে অবশ্যই সেটা বোর্ড বই সলভ করার। ঠিক আছে। আর কেউ যদি আগে কোশ্চেন ব্যাংক সলভ করে হচ্ছে ওই আইডিয়া নিয়ে পরে হচ্ছে প্রিপারেশনের মানে ওই যে ওই ফেজটা শুরু করতে চায়, সেক্ষেত্রে সে সেটা করতে পারে। বাট মূল ফোকাসটা অলওয়েজ থাকবে টেক্সট বুকের উপরে। টেক্সট বুকের বাইরে নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষায় একটা লাইন আসে না। যেমন আমি আমার সময়ে, আমি একটা ছোট্ট প্রশ্নের উদাহরণ দিব। আমার সময় অনেকগুলো প্রশ্ন তো মানে এসছে। অলরেডি আমি বললাম যে ম্যাথমেটিক্স নিয়ে বললাম যে 4টা বড় বড় ম্যাথ আসছে। তো হচ্ছে বাংলাতে আমার বাংলাতে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্রটাই মিল নিয়ে আসি, দ্বিতীয় পত্রটা নর্মালি আসে না, বাট আমি এরকম কোনো কিছু বলবো না যে আসবে না, কারণ নর্ডেন কলেজ প্রতি বছরই তাদের যে পদ্ধতি সেটা পরিবর্তন করে। তো দেখা গেল এই বছরে দিয়ে দিল, তো তখন আমার ভিডিওটা ভাইরাল হয়ে সবাই আমাকে নিয়ে অনেক সমালোচনা করে। তো জি আমি ভাই। বলবো যেহেতু হচ্ছে কলেজ বলেছে বাংলা, এবং তোমাদের ট্রান্সক্রিপ্টের মধ্যে যেহেতু বাংলা নামে একটাই সাবজেক্ট আছে, মানে বাংলার মধ্যেই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আমরা যদি আমাদের এসএসসি রেজাল্টের ট্রান্সক্রিপ্ট একটু তাকাই, আমাদের সাবজেক্ট কিন্তু বাংলা। হ্যাঁ, বাংলা হুম, বিষয় করতে কিন্তু 101, তো বাংলার মধ্যে কিন্তু আলটিমেটলি দুইটা একসাথে দেওয়া। তাহলে আমি আসলে বলবো যে হচ্ছে কি বুদ্ধিমানের কাজ হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই একটু পড়াশোনা করে রাখা। যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তুমি অলরেডি এগুলো জানো, তোমাকে নতুন করে তুমি কিছু পড়তে হচ্ছে না। আচ্ছা, তো আমার সময় যে প্রশ্নটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছিল, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বড় বড় 4টা প্রশ্ন সেটা বললাম অলরেডি, বাট কেমিস্ট্রির একটা প্রশ্ন আমার কাছে অনেক ভালো লেগেছিল। সে প্রশ্নটা হচ্ছে এই যে প্রশ্নটা ছিল যে সোডিয়ামের এস অরবিটালে ইলেকট্রন কয়টা। সোডিয়ামের এস অরবিটালে ইলেকট্রন কয়টা। এখন কোন এস এটা কিন্তু বলে নাই, বলে নাই যে 1s এ কয়টা, 2s এ কয়টা, 3s এ কয়টা, এটা কিন্তু বলে নাই। তাহলে সোডিয়ামের এস অরবিটালে ইলেকট্রন কয়টা, আমি কি লিখবো? একটা স্টুডেন্ট কি লিখবে এখানে? সে তো কনফিউজড হবে যে 1s এ বললো নাকি 2s এ বললো নাকি 3s এ বললো, নাকি সবকিছু যোগ করে লিখবো। তা আমি কি আনসার করেছিলাম, যেহেতু আমি চান্স পেয়েছি, তো মোটামুটি আমি মানে ধরতে পারি যে আমার আনসারটা সঠিক ছিল। আমি কি আনসার করেছিলাম, আমি আমি লিখেছিলাম 5টা, ব্র্যাকেটে লিখেছিলাম 1s এর 2টা, 2s এর 2টা, 3s এর একটা। জি কেউ যদি সরাসরি লেখে যে 1s এর 2টা, 2s এর 2টা, 3s এর একটা, ব্র্যাকেটে 5টা, হতে পারে। অর্থাৎ সোডিয়ামের এস অরবিটাল হচ্ছে ইলেকট্রন কয়টা, এটা কিন্তু একটা ক্লোজ এন্ডেড কোশ্চেন। মানে এখানে কিন্তু খুব বেশি লজিকের বা যুক্তি বিবেচনার কোনো সুযোগ নেই। এখন তুমি এটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোন অরবিটাল, মানে কোন এস, 1s, 2s নাকি 3s। যেহেতু তোমাকে কোশ্চেন এটা বলে নাই কোন এস, তুমি সবগুলো লেখো। হুম, তোমাকে তো বলছে এস, 1s টাও এস, 2s টাও এস, 3s টাও এস, সবগুলো এস। তাহলে তুমি সবগুলো লেখো। তুমি যদি লেখো শুধু 5টা, সেটাও রাইট আনসার। তুমি যদি আমার মতো 5টা লেখে ব্র্যাকেটে ব্রেক ডাউন করে দাও, সেটাও রাইট আনসার। তুমি যদি 5টা না লিখে তুমি যদি লেখো 1s 2টা, 2s 2টা, 3s একটা, সেটাও রাইট আনসার। হুম, আমি কি বুঝতে পেরেছি? জি তো ভাই। এই যে জিনিসটা, তো এই কোয়েশ্চেনটা পরবর্তীতে আমি যখন পরীক্ষা দিয়ে বের হই, অনেকেই অনেক আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবরাই এই প্রশ্নটা আনসার করতে পারে। তো মানে বিষয়টা এমন না যে তারা আসলে জানে না সোডিয়ামের রেসিপিটাল ইলেকট্রন কয়টা থাকে। বিষয়টা এমন না যে তারা 1s, 2s, 3s এর পার্থক্য জানে না। তারা জানে, এবং তারা জানে বলেই তারা কনফিউশনের কারণেই অ্যান্সারটা করতে পারে। তো নর্ডেমের পরীক্ষায় কিছু কিছু কনফিউজিং প্রশ্ন থাকবে, যেটা আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে কনফিউজিং, বা সেটা আসলে কনফিউজিং, সেটা আসলে তোমার আইকিউর পরিচয়, যে তুমি আসলে তোমার বুদ্ধিটা খাটিয়ে তুমি কতটুকু লিখে দিয়ে আসতে পারো। দ্যাটস ইট। তো যারা হচ্ছে আহ একটু কনফিউজড হয়ে যাবে, তারা কি করবে, তারা ওটা মানে আই মিন খালি রেখে চলে আসবে, বা ভুলভাল কিছু একটা লিখে দিবে। অনেকে লিখছে একটা, তো তার লজিকে হচ্ছে 3s একটা, তো আমাকে তো 3s বলে। তো
তো যারা মোটামুটি একটু চিন্তা করে অ্যান্সার করবে, তারা বলবে যে 3S 2S 1S, কোনো এসএসসি তো আমাকে বলেনি, আমি তো তাহলে সব এসকে একসাথে নিই। আবার সব এসকে একসাথে নিলে সেটা যদি মানে কোনো কারণে ভুল হয়, এমন হতে পারে যে আমার কাছ থেকে এটা অ্যান্সার চাই নাই, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে সেফ জোনে থাকতে পারি? যেহেতু কোনো এমসিকিউ না, আমার লেখার জায়গা আছে, তাহলে আমি ব্র্যাকেটে একটু লিখে দিই যে 1S এ দুইটা, 2S এ দুইটা, 3S একটা। তাহলে আমার ওই পাঁচটা উত্তরটা যদি ভুলভাবে গণ্য করেও, তা আমি কিন্তু ব্র্যাকেটে ব্রেক ডাউন করে দিয়েছি। তো তখন কিন্তু টিচার দেখবে, যাচ্ছে না ছেলেটা জানে, যেহেতু স্পেসিফিক্যালি কোন কোন এস মেনশন করা নেই, সেজন্য সে সবগুলো মেনশন করে দিয়েছে। তাহলে এটা একটা মানে বুদ্ধির পরিচয় হতে পারে, বা অ্যান্সার করার একটা ধরন হতে পারে। ঠিক আছে। তো এরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন নর্ডেন কলেজের ভর্তি পরীক্ষায় থাকে। তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই প্রশ্ন তো বইয়ের কথাও নেই, কিন্তু আমি যদি বলি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এস অরবিটাল, কোন অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, এটা কি বইয়ে নাই? এটা অবশ্যই বইয়ে আছে। মানে আই মিন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এক্সপ্লিসিটলি বইয়ের মানে বইয়ের কালো অক্ষরে লেখা নেই, বাট বইয়ে তো ইলেকট্রন বিন্যাস করে, ইলেকট্রন বিন্যাসে কোন কোন অরবিটাল, কোন অরবিটাল কয়টা থাকে, সেটা যাচাই বাছাই করার জন্য যেটুকু থিওরি, সেটা কিন্তু অধ্যায় 3-এ দেওয়া আছে কেমিস্ট্রি। তার মানে বইটা আছে, তো বইয়ের বাইরে থেকে আসলে কোনো কিছু আসে না, বইয়ের ভেতরের কন্টেন্ট থেকেই জাস্ট একটু বুদ্ধির পরিচয় দিয়ে যেন পোলাপান অ্যান্সার করে, ওভাবে করে প্রশ্ন করবে। যাক ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। সব সাবজেক্ট আপনি একদম ডিটেলস বুঝাই দিয়েছেন। আর আপনি যেটা বললেন যে বড় ভাই বা কোচিং, এটা বর্তমানে ভাই এত বেশি প্রভাব বিস্তার করতেছে যে পোলাপানের মনের মধ্যে আরো অতিরিক্ত ভয়ের সঞ্চার করতেছে। যদি আপনি দেখেন যে প্রতিযোগিতা করে কোশ্চেন কঠিন করার যে বিষয়টা, কে কত বেশি কঠিন কোশ্চেন নিয়ে মডেল টেস্ট নিতে পারে, যে সেই কোচিং মনে হয় যে তত ভালো। আসলে কিন্তু সবার শেষে এগুলা কোনোই কাজে আসবে না, সব মেন বই থেকে কিন্তু আসবে। তো ভাই এখন আসলে ভাই প্রিপারেশন তো নেওয়া হলো, এখন পরীক্ষার দিনের যদি অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করতেন, আপনি কিভাবে আগে পরীক্ষা আগে রাতের আচ্ছা স্ট্রেসটা বা পরীক্ষার দিন কিভাবে আপনি হল ক্যাম্পাস পৌঁছেছেন আর কি। আচ্ছা, ওকে। এই এই অ্যান্সারটা একটু একটু বড় হবে। আমি আগে থেকে হচ্ছে কি মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অলরেডি আগের অ্যান্সারটা অনেক বড় হয়ে গেছে। নরডেম কলেজ নিয়ে কথা বলতে গেলে বা নরডেমের প্রস্তুতি নিয়ে কথা বলতে গেলে আসলে সংক্ষেপে কথা বলা যায় না, এটা হচ্ছে সমস্যা। আই মিন, যারা নরডেমিয়ান হিমসেলফ, তারা আসলে সংক্ষেপে কথা বলতে পারে না, কারণ তারা চায় যে তারা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, তারা তাদের পরবর্তী জেনারেশনকে যেন ওই অভিজ্ঞতাটা আই মিন হচ্ছে কি ট্রান্সফার করে দিতে পারে, মানে যতটা বেস্ট পসিবল ফরম্যাটে সম্ভব। তো এই কারণে চাইলেও কথাটাকে সংক্ষিপ্ত করা যায় না, আমি তাও চেষ্টা করবো মোটামুটি প্রিসাইজলি বলার। তো প্রথম বিষয় হচ্ছে, পরীক্ষা জিনিসটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বরাবরই একটা ভয়ের জিনিস। সেটা যে কোনো পরীক্ষা, সেটা একদম ছোটবেলায়, একেবারে ছোট বেশি একদম কিন্ডার গার্ডেনে ক্লাস 1-এর ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে সরকারি স্কুলগুলো আছে, কোনো কোনো স্কুলে ক্লাস 3-তে, কোনো কোনো স্কুলে ক্লাস 5-এ, সেখানকার ভর্তি পরীক্ষা বলি, নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষা বলি, বা ইভেন তোমার আমার বুয়েটের ভর্তি পরীক্ষা বলি, বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলি। তো পরীক্ষা জিনিসটা মোটামুটি সবসময় আমাদের জন্য ভয়ের জিনিস। তো প্রথম কথাটা হচ্ছে, নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। ইনফ্যাক্ট জীবনের কোনো পরীক্ষা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। তো কথাটা আমি যদি এখন বলতেছি, আমারও আবার কালকে সকালে যে পরীক্ষা আছে, আমি নিজেও পরীক্ষা নিয়ে মনে মনে ভয় পাচ্ছি। এটা খুবই অবভিয়াস, এটা খুবই স্বাভাবিক যে হচ্ছে পরীক্ষা জিনিসটা সামনে দেখলে আমাদের ভেতর থেকে কিন্তু অ্যাড্রেনালিন হরমোনটা হ্রাস হয়। আচ্ছা, এটাও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন হইতে পারে, যে কোন হরমোন উত্তেজনা তৈরি করে। ঠিক আছে, অ্যাড্রেনালিন হরমোন। ওকে। তো হচ্ছে এই অ্যাড্রেনালিন আসার কারণে কিন্তু আমরা চাইলেও ওই যে আমাদের যে উত্তেজনাটা, ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হচ্ছে কি, মোটামুটি যতটুকু সম্ভব প্র্যাকটিক্যালি চিন্তা করে, নিজেকে বুঝিয়ে সুঝিয়ে আমরা একটু আহ ওকে এই পজিশনে থাকবো। পুরোপুরি ওকে থাকতে না পারলেও আমরা চেষ্টা করবো আমাদের ব্লাড প্রেশার যেন না বাড়ে, আমাদের জন্য বুকের ভেতর ধুক ধুক করা শুরু না হয়, এবং আমরা যেন খুব বেশি মানে ভয়ে একদম জবুতুক না হয়ে যাই। অর্থাৎ মানে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা। তাহলে ভাই, আপনি কি আপনার সময় ভয় পেয়েছিলেন? উত্তর হচ্ছে না। আমি আমার সময় খুব বেশি একটা ভয় পাইনি, কারণ মোটামুটি আমি আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম, এসএসসি পরীক্ষা ভালোই দিয়েছি, রেজাল্টও ভালোই, যদিও আমাদের সময় নাম্বার ছিল না, জাস্ট হচ্ছে কি গোল্ডেন এ প্লাস, এইটুকুই আমি জানি। বাট মোটামুটি আমি জানতাম যে আমার পরীক্ষার রেজাল্ট বেশ ভালো হয়েছে। তো আমার প্রিপারেশন ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি খুব একটা ভয় আর তখন পাইনি, আমি জানি আমি আগামী কালকে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় প্রশ্ন যেমন আসবে কেন, মোটামুটি আমি সার্ভাইভ করতে পারবো। হ্যাঁ, এখন এমন হতে পারে যে পরীক্ষার হলে আমি কোনো একটা প্রশ্ন পাইনি, না পারার কারণে আমি চান্স পাইনি, এটা কিন্তু মানে হতেই পারে। বাট সেটার জন্য আমি আগের মানে আগে থেকে আমি যদি অসুস্থ হয়ে যাই বা টেনশন করে আমি যদি হচ্ছে ফেইন্ট হয়ে যাই, তাহলে আলটিমেটলি আমি তো পরীক্ষার দিন গিয়ে আমার বেস্ট এফিসিয়েন্সি আমি দিয়ে আসতে পারবো। তো আমি যেহেতু জানি আমার প্রিপারেশন ভালো,
আমি সবকিছু ভালো পারি, বুঝি, আমার কনসেপ্ট সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমি হচ্ছে কি খুব বেশি একটা প্রেশার নেইনি। বাট যেহেতু একটা পরীক্ষা সবসময় হালকা পাতলা একটা প্রেশার ক্রিয়েট করে, এটাই পরীক্ষা একটা ওয়েট, না আদারওয়াইজ সেটা পরীক্ষা হিসেবে ফিল হয়। তো জি হচ্ছে পরীক্ষার দিন সকালবেলা, পরীক্ষার দিন ইনফ্যাক্ট পরীক্ষার দিন পরীক্ষার আগের দিন রাত্রে বেলা আমার সময়ে আমার আর কি অনেক মানে জ্বর এসে পড়ে। আমি জানি না জ্বরটা কেন আসে, এটা এটা এমন না যে আমার মানে ভয়ের জায়গা থেকে জ্বর, এমন না। এটা এমনিতেই শারীরিক অসুস্থতার কারণেই আমার জ্বরটা আসে। পরীক্ষার দিন সকালবেলা জ্বর মেপে দেখলাম আমার জ্বর প্রায় 103-104 ডিগ্রি, অনেক বেশি। অনেক বেশি মানে অনেক বেশি, আমার চোখ টোক একদম পুরা লাল, আমার মানে আমার বডি থেকে প্রচুর তাপ বের হচ্ছে। তো হচ্ছে আহ পরীক্ষা দিতে আমি কিভাবে যাব, এটাই আমি ওই সময় বুঝতে পারছিলাম না। আমার বডি খুবই শ্রিঙ্ক করছিল, আমি আমি কাঁপছিলাম, আই মিন খুবই উইক লাগছিল। কিভাবে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা কিভাবে দিব, আমি আমি বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে। তো ওই সময় আমার আব্বা আমাকে বলছিল যে হচ্ছে কি, যে এত প্রেশার নেওয়ার দরকার নাই, যদি খুব বেশি শরীর খারাপ লাগে তাহলে আসলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, কারণ জীবনটা আগে, শুধু শুধু পরীক্ষা দিতে গিয়ে তো মানে মরে যাওয়ার কোনো মানে নেই। পরে আমি তখন একটু হচ্ছে কি আমি একটু মানে একটু রাগান্বিত হয়ে আব্বুকে যে বলেছিলাম যে দরকার হলে মানে আমার যদি মরতে হয় আমি নর্টন কলেজের ক্যাম্পাসে গিয়ে মরি। থাকে না যে ওই বয়সে 16 বছর বয়সে মানুষের একটা আবেগ থাকে, একটা হচ্ছে কি উদ্দীপনা থাকে ওই জায়গা থেকে। তো হচ্ছে কি মানে আমি পরীক্ষা দিব, মানে আমি একটু আর কি আব্বুর উপর একটু রাগ হয়েছিলাম যে হচ্ছে কি কোথায় আমাকে বলবে যে হচ্ছে কি, আরে এটা কোনো ওষুধ না, এই একটু জ্বর হয়েছে কি হয়েছে, তুমি পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা ভালো হবে। এটা না বলে উল্টা বলতেছে হচ্ছে যে বেশি খারাপ লাগলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার। তা আমি তো পরীক্ষা দিতে যাবো, আমি তো নাচবো না, আমি তো পরীক্ষা দিবই। তো পরবর্তী আমি পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা যখন আমি রিটেন পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের সময় রিটেন এবং ভাইবা একসাথে মানে হতো। এখন যেটা হয় যে আগে রিটেন পরীক্ষার বেসিসে কিছু পোর্শনকে ওরা চান্স পাওয়ায়, দেন ওদের ভাইবা নিয়ে বাদ বাকি ফাইনাল লিস্টটা কর্তৃপক্ষ করে। আমাদের সময় এটা হতো না। আমাদের সময় যেদিন আমাদের পরীক্ষার ডেট থাকতো ওই দিন আমাদের রিটেন পরীক্ষার পরে আমরা একটা রুমে বসে রিটেন পরীক্ষা দিতাম, পরে ওই রুম থেকে বের হয়ে আমরা অন্য রুমে গিয়ে ভাইবা দিতাম। মানে একই সাথে মানে একটা স্টুডেন্ট ডেট দিয়ে ঢুকে রিটেন এবং ভাইবা একই সাথে দিয়ে তারপরে বের হয়ে আসতো। আচ্ছা, আই গেস, আচ্ছা তুমি তো 21 ব্যাচ তাই না? জি আর ভাই, তোমারও তো 21 মনে হয় ব্যাচ। রিটেন এবং ভাইবা আলাদা দিনে হয়েছিল, হ্যাঁ, রাইট? আলাদা দিন, এক সপ্তাহ আলাদা গ্যাপে দিনে, হয়েছিল। এক সপ্তাহ আগে হয়েছিল, রাইট? তো আমাদের সময় রিটেন আর ভাইবা একসাথে হতো। তো যখন আমি রিটেন পরীক্ষা দিচ্ছিলাম তখন কিন্তু আমার হাত পা বেশ ভালোই কাঁপাকাঁপি করছিল। এমন না যে পরীক্ষার প্রশ্ন দেখে কঠিন বা ভয়, এমন না। যেহেতু আমি আলটিমেটলি চান্স পেয়েছি, আমি গ্রুপ ওয়ানেও ছিলাম, তো আমার ভর্তি পরীক্ষাটা বেশ ভালোই চান্স পেয়েছিলাম বলে আমার কাছে মনে হয়। তো আমার হাত পা কাঁপাকাঁপি করছিলাম অসুস্থতার কারণে। আমি এত বেশি আমি উইক এবং সিক ছিলাম, আমি আসলে কলম ধরে যে লিখবো ওই জায়গাটাতে আমি মানে খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার করতে পারছি। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো মতোই সবগুলো প্রশ্ন অ্যান্সার করে আসতে পেরেছিলাম। তো পরবর্তীতে যখন আমি ভাইবা দিতে যাই, ভাইবা দিতে যাওয়ার আগে ওই যে যেটা বললাম যে আমি এক রুম থেকে বেরিয়ে অন্য রুমে, আমার রিটার্ন পরীক্ষাটা ছিল হ্যারিংটন ভবনের তিন তিন তলায় 300 সামথিং রুম। তিন তলায় ওই যে তোমার 305 নম্বর রুমটা হচ্ছে একদম লাস্টের রুমটা সোজা, ওইটার আগে হাতের ডানে যে রুম গুলো আছে ওই দিকের মাঝখানের রুমটা, বা রুম নাম্বারটা এখন ঠিক মনে নেই, হ্যারিংটন ভবনে ওইখানে আমার রিটার্ন পরীক্ষা ছিল। আর আমার ভাইবা পরীক্ষা ছিল হচ্ছে ফাদার টিম ভবনের নিচতলায়, আহ একদম বাইরের দিক থেকে সেকেন্ড রুমটা, 100 সামথিং রুমটা, বাইরের দিক থেকে সেকেন্ড রুমটা আমার হচ্ছে ভাইবা পরীক্ষা ছিল। তো আমি রিটার্ন পরীক্ষা দিয়ে এসে যখন ভাইবা দেওয়ার জন্য ওই ফাদার টিম ভবনের ওইখানে করিডোরে বসলাম, তো সামনে একটা হচ্ছে থাই গ্লাস ছিল, ওই যে অ্যালুমিনিয়াম থাই গ্লাস যেগুলো থাকে না, ওই যে হুম, হুম, হুম। ওই যে আমরা যে স্লাইড করে যে ডোর গুলা লাগাই, তো ফাদার টিম ভবনের ওইখানে একটা থাই গ্লাস ছিল। ওই গ্লাসের মধ্যে আমি আমার চেহারাটা দেখি, এবং আমি দেখতে পাই আমার চোখ পুরা টকটকে লাল। মানে আমার চোখ এমন ভাবে লাল যে হচ্ছে কি যে কেউই বলবে যে আমি মনে হয় নেশা করছি, এরকম লাল। তো ওইখানে একজন হচ্ছে কি মামা ছিলেন, ওনার নাম ছিল কাজল। ওনার সাথে কয়দিন আগে আমি আমি কলেজে গিয়েছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছিল, কাজল মামা। তো হচ্ছে উনি আমাকে পানি এনে দেয়। তো ওই পানিটা দিয়ে আমি হচ্ছে একটু আমার মুখ টুক ধুয়ে একটু চোখে পানিটা দিয়ে তখন আমি একটু বেটার ফিল করি, সেটা বেটার ফিল করি। তো পরবর্তীতে আর কি আমি আমার ভাইবা রুমে যাই। তো ভাইবা দেখতে এসে সেই গল্প আমি পরে বলছি। সেখানে মূল বিষয়টা যেটা ছিল যে পরীক্ষার দিনে আসলে আমি কি করবো বা পরীক্ষার আগের দিন কি করবো, সে যেটা বললাম যে হচ্ছে কি যাদের প্রিপারেশন ভালো ওরা মোটামুটি পরীক্ষার আগের দিন মোটামুটি প্রেশারের সিচুয়েশনে থাকবে। যাদের প্রিপারেশন ভালো না তারা স্বাভাবিকভাবে একটু প্রেশার খাবে। এখন যেহেতু আমি সারা জীবন ভালো মতো পড়াশোনা করিনি, গত 3 মাসে ভালো মতো পড়াশোনা করিনি, তো পরীক্ষার আগের দিনে প্রেশার খাওয়াটা আমি ডিজার্ভ, আমার মতে আমার সাইকোলজি হচ্ছে পরীক্ষার আগের দিনে প্রেশার খাওয়াটা আমি ডিজার্ভ করি। পরীক্ষার আগের দিন আমি প্রেশার কেন খাচ্ছি? পরীক্ষার আগের দিনে প্রেশার খাচ্ছি মানে আমার কাছে চান্স পাওয়াটা গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ কিন্তু আমার প্রেশার খাওয়ার কোনো কারণ নেই।
হুম, যেহেতু আমার কাছে চান্স পাওয়াটা গুরুত্বপূর্ণ, তাহলে কেন আমি এতদিন ভালো মতো পড়াশোনা করে আসি? মানে জিনিসটা কিন্তু মানে ইলজিক্যাল হয়ে গেল, তাই না, কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তো যেহেতু আমি এতদিন ভালো করে পড়াশোনা করে আসি নাই, তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করি আমি আগামীকালকে চান্স পাবো? তাহলে হুট করে পরীক্ষার আগের দিন এসে আমার চান্স পাওয়াটা কেন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে? মানে এটা কিন্তু আলটিমেটলি মানাচ্ছে না। আর যদি আমি আগে থেকে ভালো মতো পড়াশোনা করে আসি, তাহলে আমি কনফিডেন্ট থাকবো যে আমি চান্স পাবো। আমি না পারি কে পাবো? আমি তো ভালো মতো পড়াশোনা করে আসছি, আমি কেন পাবো না? আমি যদি আল্লাহর রহমতে ভালো মতো অ্যান্সার করে আসি, আমি অবশ্যই যেতে পারবো। তো এই কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে। এই কনফিডেন্সটা রেখে যতটুকু সম্ভব নিজেকে ধরে রাখতে হবে, নার্ভ মানে নার্ভটা হারানো যাবে না। এটা গেল 1 নম্বর জিনিস। আর 2 নম্বর বিষয় হচ্ছে পরীক্ষার দিন পরীক্ষার হলে যতটুকু সম্ভব মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। যতটুকু সম্ভব মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে, প্রশ্নপত্র ভালো মতো পড়তে হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয়, আমি নিজেও যখন পরীক্ষার্থী ছিলাম, বা ইভেন আমি কয়দিন আগেও যখন পুরো টার্ম ফাইনাল দিতাম, আমার নিজেরও এটা হতো যে হচ্ছে যে টেনশনের মানে 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 এত বেশি টেনশন বা প্রেশার কাজ করতো যে হচ্ছে যে যে কোয়েশ্চেনের লাস্টের একটা ওয়ার্ড আমি দেখি নাই, চাইছি একটা, আমি অ্যান্সার করে আসি আরেকটা। যেমন যেমন প্রায় সময় আমাদের এরকম থাকে যে যে ফর এক্সাম্পল যে হচ্ছে কোনটি কলের তৈরি পদার্থ নয়। তো আমার কিন্তু লাস্ট একটা নয় ছিল। তো এই নয়টা আমি খেয়াল করিনি, কেন খেয়াল করি? কারণ আমি অনেক তাড়াহুড়া করছি, আমি তাড়াহুড়া করছি, আমি 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 ঘামাচ্ছি, আমার প্রেশার প্রেশার ফল করছে, আমি খুবই নার্ভাস। তো এই নার্ভাসনেসের চোট আমি আলটিমেটলি নয়টা করি। তো এরকম যদি একটা বা দুইটা প্রশ্ন যদি আমি মানে প্রশ্ন পড়তে গিয়ে মিস করি, এবং আমি যদি আলটিমেটলি ইভেন্চুয়ালি আমি যদি ভুল অ্যান্সার করি, তাহলে কিন্তু আমার চান্সটা মিস হয়ে যাবে। অর্থাৎ ইজি কোশ্চেনের মধ্যে আমি একটা বা দুইটা কোশ্চেন আমি কোনোদিনই ছেড়ে আসবো না। আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো রকমের ভর্তি পরীক্ষা হচ্ছে, সেটা হোক বুয়েটের ভর্তি পরীক্ষা, সেটা হোক নর্ডের ভর্তি পরীক্ষা, সেটা সেটা বা হোক হচ্ছে ক্লাস 3, 4, 5 এর বেসরকারি স্কুলের ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা হচ্ছে কখনোই কত বেশি পেরে আসা যায় এটার পরীক্ষা না। ভর্তি পরীক্ষা হচ্ছে সবসময় কত কম ছেড়ে আসা যায় সেটার পরীক্ষা। যে যত কম ছেড়ে আসতে পারে সে তত ভালো রেজাল্ট করবে। অর্থাৎ আমি ছেড়ে আসবো, কিন্তু আমি কতটা স্মার্টলি ছেড়ে আসবো। তো সবসময় এটা মনে রাখতে হবে যে কঠিন প্রশ্ন অনেকগুলো না পারলেও সমস্যা নেই। মানে না পারলে সমস্যা নেই বলতে আমি এটা উৎসাহিত করছি না যে তাই বলে তোমরা পাইরো না, এটা আমি এটা বলছি না। অবশ্যই পারার চেষ্টা করতে হবে। আজকালকার পোলাপান কথার অনেক ভুলভাল মিনিং করে, অবশ্যই পারতে হবে, বাট কঠিন প্রশ্ন, কঠিন মাপের প্রশ্ন